দেখবে তোমরা 3D মেকআপ। 3D মেকআপ কিছুই না, আমি যে ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করলাম সেটা কি ছিল, একটা ফ্ল্যাট সারফেস ছিল। এবার আমার ফেসটাকে একটা মানে কাট দিতে হবে। আলো ছায়া যে ক্রিয়েট করা হয় ফেসের মধ্যে, ফিচার্সগুলোকে এনহ্যান্স করার জন্য যে আলো ছায়াটা ক্রিয়েট করা হয় সেটাই হচ্ছে 3D। হাইলাইটিং, কনসিলার অ্যাপ্লাই করছি, তারপরে আমি কন্ট্রোর করব, ব্রঞ্জিং করব, সেটাই হচ্ছে 3D মেকআপ, এক্সট্রা কিচ্ছু না। একটাই কনসিলারের কালার যেটা তোমরা অল স্কিনে, মানে যে কোনো রকমের স্কিন টোন হোক না কেন, একটাই কনসিলারের কালার যেটা তোমরা ইউজ করতে পারো, সেটা হচ্ছে আদার যে কালারটা হয় না, আদার স্কিনে যে কালারটা হয় সেই কালারটা দেখবে কিছু কিছু আদা একটু লাইট কালারের হয়, কিছু কিছু আদা দেখবে একটু ডিপ কালারের হয়। আমি ভীষণ ডিটেলসে তোমাদেরকে টেকনিক্সগুলো বলি এবং কিভাবে প্রোডাক্ট সিলেক্ট করবে স্কিন অ্যাকর্ডিং সেটা নিয়েও কিন্তু আমি আলোচনা করেছি এই ভিডিওতে। আমার ড্রাই স্কিনে মেকআপ বসে না, না বসার কারণ কি, মেকআপ কালো হয়ে যাওয়ার কারণ কি, এই সব নিয়েই কিন্তু আমি ডিটেলস আজকের ভিডিওতে বলেছি। তো ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখলেই কিন্তু বুঝতে পারবে যে ভিডিওটার মধ্যে কি কি আছে। কেমন? হ্যালো বন্ধুরা, পারফেক্ট বিউটি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটা। আজকের ভিডিওটা মেইনলি নর্মাল টু ড্রাই স্কিনের জন্য কি কি প্রোডাক্ট দরকার, কিভাবে সেটা ইউজ করতে হয় সেই নিয়ে আজকের ভিডিওটা, এবং নর্মাল টু ড্রাই স্কিনের কি কি প্রবলেম হতে পারে, মানে মেকআপ করাকালীন এবং মেকআপ করার পরে কি কি ধরনের প্রবলেম আসতে পারে, মেকআপ খারাপ হওয়া, মেকআপ বসছে না বা মেকআপ কালো হয়ে যাচ্ছে, এসবের কারণ কি, এবং মেকআপ কেন লং লাস্টিং হচ্ছে না, এই সব নিয়ে আজকের ভিডিওটা স্পেশালি নর্মাল টু ড্রাই স্কিন এবং সুপার ড্রাই, যাদের অনেক বেশি ড্রাই স্কিন তাদের জন্য। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে মেকআপটা স্টার্ট করি। যারা আজকে ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছো এবং যারা দেখো কিন্তু এখনো সাবস্ক্রাইব করোনি, তারা ঝটপট সাবস্ক্রাইব করে দিয়ে নোটিফিকেশন বেলটা অন করে দিও, তাহলে আমি যখনই ভিডিও আপলোড করি তোমরা সেটা জানতে পারবে, আমার কোনো ভিডিওই তোমাদের মিস হবে না। মেকআপ লাভার্সরা যারা আছো, যারা মেকআপ করতে ভীষণ ভালোবাসো এবং শিখতে চাও মেকআপের A to Z সবটুকু শিখতে চাও, একদম গোড়ার থেকে মেকআপ শিখতে চাও, তারা কিন্তু আমার ভিডিওগুলো অবশ্যই ফলো করো। প্লেলিস্ট খুলে তোমরা একটা একটা করে সব ভিডিওসগুলো দেখো। ভিডিওর টাইটেলে আমি যা লিখি বা থাম্বনেইলে যেটা লেখা থাকে সেটার বাইরেও কিন্তু প্রচুর ইনফরমেশন, প্রচুর টেকনিক দেখানো থাকে। তোমরা সবগুলো ভিডিও দেখো, ফলো করো, তাহলেই বুঝতে পারবে। মেকআপ শেখার জন্য কিন্তু ভীষণ হেল্পফুল এই ভিডিওগুলো। মেকআপ করার আগে সবার প্রথমে আসবে ক্লিনজিং। যে কোনো রকমের স্কিন টাইপ হোক না কেন, মেকআপের আগে ফেসটাকে ক্লিন করাটা ভীষণ দরকার। যাদের স্কিন অতিরিক্ত ড্রাই, আমি সবসময় বলি তোমরা ফেস ওয়াশ করার আগে, শুধু মেকআপ করার আগে না, যে কোনো সময় যখনই তোমরা ফেস ওয়াশ করছো তখন অবশ্যই কিন্তু ফেস ওয়াশের আগে ভালো করে 2-3 মিনিট নারকেল তেল মাসাজ করে, ভালো করে ফেসিয়াল যেভাবে করে সেভাবে ভালো করে নারকেল তেল মাসাজ করবে, তারপরে তোমরা ফেস ওয়াশ করো, তাহলে ড্রাইনেসটা অনেকটা কিন্তু কম হবে। ড্রাই স্কিনের ক্ষেত্রে আরেকটা খুব দরকারি জিনিস সেটা হচ্ছে স্ক্রাবিং। কারণ ড্রাই স্কিনের না, মানে স্কিনটা যখন ওঠে, ড্রাইনেসের কারণে যখন স্কিনটা ওঠে তখন কিন্তু ফ্লেকি টাইপের হয়ে যায়, ঠিক আছে? ফ্লেকি টাইপের যে চামড়া ওঠা টাইপের যে ডেড স্কিনগুলো যে বেরোয় সেগুলোকে রিমুভ করা কিন্তু ভীষণ দরকার। সেটার জন্য কিন্তু তোমাদেরকে স্ক্রাবিং করতে হবে। ক্লিন মানে কিন্তু শুধু মানে ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নিলাম সেটা কিন্তু না। ক্লিন মানে ডেড সেল রিমুভ করা, ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস সব কিছু পরিষ্কার করা, এই জিনিসগুলো কিন্তু করা ভীষণ দরকার মেকআপটাকে স্কিনের ওপরে সেট রাখতে এবং লং লাস্টিং করতে। এই কারণে কিন্তু মেকআপ লং লাস্টিং হয় না, স্কিনে মেকআপ বসে না। ড্রাই স্কিনের এই জিনিসটা প্রবলেম থাকে, আমি দেখেছি মেকআপ করার সময়, আমি প্রচুর ড্রাই স্কিন দেখেছি এমন যে তুমি ধরো প্রাইমারও অ্যাপ্লাই করলে, তারপরে তুমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করলে, তারপরে যখন সেট করতে যাচ্ছ দেখছো ব্লেন্ডারের মধ্যে উঠে আসছে, মানে স্কিনের মধ্যে বসছেই না। সেই না বসার কারণ হচ্ছে ডেড সেলের লেয়ার। ডেড সেলের লেয়ার থাকলে কিন্তু ফাউন্ডেশন মানে বসবে না, তুমি যাই অ্যাপ্লাই করছো সেটা কিন্তু স্কিনের ওপরেই থাকবে, সেটা কিন্তু স্কিনের মধ্যে ভালো করে বসবে না, যে কারণে মেকআপটা লং লাস্টিং হবে না। আরেকটা কারণ থাকে মেকআপটা নষ্ট হয়ে যাওয়ার বা কালো হয়ে যাওয়ার, সেটা হচ্ছে স্কিনের ওপরে যে ফেশিয়াল হেয়ার থাকে, ফেশিয়াল হেয়ারের কারণেও কিন্তু মেকআপটা অনেক সময় কালো লাগে দেখতে। সম্পূর্ণ ভিডিওটা দেখো, আমি এখনো বলছি সম্পূর্ণ ভিডিওটা দেখো, ভীষণ হেল্পফুল কথা আমি তোমাদেরকে বলি, ভীষণ মানে কাজে লাগবে তোমাদের এই কথাগুলো যেগুলো আমি তোমাদেরকে বলছি। তো যাদের ফেশিয়াল হেয়ার থাকে তাদেরও কিন্তু এই মেকআপ কালো হয়ে যাওয়ার প্রবলেমটা থাকে। হয়তো সবাই এই জিনিসটাতে কমফোর্টেবল না, সবাই হয়তো পছন্দ করো না যে আমি মুখের ফেশিয়াল হেয়ার রিমুভ করব বা থ্রেডিং করা, পুরো ফেসে থ্রেডিং করা বা ফেশিয়াল রেজার দিয়ে স্কিনের উপরের যে লোমগুলো আছে সেগুলোকে পরিষ্কার করা, এই জিনিসটা হয়তো সবাই কমফোর্টেবল হও না। অনেকের আপার লিপস মানে ভীষণ ঠিক থাকে, ভীষণ ঘন, মানে পরিষ্কার বোঝা যায়, কালো 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 কালো, মানে এখান দিয়ে লোমগুলো পরিষ্কার দেখা যায়। অনেকের কপালে ভর্তি, মানে কালো কালো লোম দিয়ে ভর্তি থাকে। কিন্তু মেকআপের আগে এই জিনিসগুলোকে কিন্তু ক্লিন করাটা ভীষণ দরকার যদি তুমি একটা লং লাস্টিং সুন্দর ফ্ললেস মেকআপ বেস চাও, তাহলে কিন্তু এই ফেশিয়াল হেয়ার রিমুভ করাটাও কিন্তু ভীষণ দরকার। তাহলে তুমি যেরকম এক্সপেক্ট করো সেরকম ভাবে কিন্তু তুমি মেকআপের রেজাল্ট পাবে না, ঠিক আছে? মেকআপ কিছুক্ষণ পরে কালো হয়ে যাবে। এখন প্রায় সবাই আইব্রো
তো করোই, আইব্রো প্লাক তো সবাই করো, আইব্রো থ্রেডিং সবাই করো, সেই সাথে তোমরা যদি ফোরহেড এবং আপার লিপটাও থ্রেডিং করে নাও তাহলে মেকআপের ফ্ললেস ব্যাপারটা আরও বেশি বেড়ে যাবে। তাও যদি তোমরা কমফোর্টেবল না হও তাহলে কিন্তু ব্লিচ করতে পারো। ব্লিচ যদি তোমরা অ্যাপ্লাই করো তাহলেও কিন্তু মানে হেয়ারের কালারগুলো যেহেতু স্কিন কালারের সঙ্গে অনেকটা ম্যাচ হয়ে যায়, সেক্ষেত্রে মানে কালো হয়ে যাওয়ার যে ব্যাপারটা থাকে সেটা অনেকটা কমে যায়। এটা আমি ড্রাই স্কিনের জন্য বললাম। অয়েলি স্কিনেও ক্ষেত্রেও কিন্তু এই সেম প্রবলেমটা হয়, কিন্তু তার সাথে ওদের অয়েল সিক্রিয়েশনের প্রবলেমটাও থাকে, সেটা আমি পরে বলবো অয়েলি স্কিন নিয়ে। আমি আজকে মেনলি ড্রাই টু নর্মাল স্কিন এরকমের জন্যই বলছি। তো যাদের মেকআপ কালো হওয়ার প্রবলেম থাকে, তাদের কালো হওয়ার এটাই প্রবলেম থাকে, সেটা হচ্ছে ফেশিয়াল হেয়ার। ফেশিয়াল হেয়ার রিমুভ করতে হবে, না চাইলে তোমরা ব্লিচ করে নিতে পারো, কোনো পার্লারে গিয়ে কোনো প্রফেশনালের হাতেই ব্লিচটা করো, না হলে স্কিন বেকার খারাপ করে লাভ নেই। যদি কোনো স্পেশাল অকেশন থাকে, যদি তোমরা ফ্ললেস একটা সুন্দর মেকআপ করতে চাও, তাহলে কিন্তু প্রফেশনালের হাতে কোনো পার্লারে গিয়েই কিন্তু ফেস ওয়াশ করে ভালো করে ক্লিন আপ করে ডেড সেল রিমুভ করে ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস, নাকের চারপাশে যা কিছু প্রবলেম থাকে এবং ব্লিচ করা, এসব কিন্তু কোনো প্রফেশনালের হাতে করো তাহলে বেটার। যারা পারো না তাদের জন্য বলছি, যারা পারো তারা বাড়িতেই করতে পারবে। আরেকটা কথা সেটা হচ্ছে স্ক্রাবিং। সপ্তাহে একদিন কিন্তু অবশ্যই তোমরা নিজেরাই স্ক্রাবিং করতে পারো, যাতে এই ডেড সেলের লেয়ারটা স্কিনের ওপরে না বসে। কেমন? তো এটা হলো স্কিন প্রিপারেশন, মানে মেকআপের আগে কিভাবে স্কিনটাকে রেডি করবে মেকআপের জন্য। ইভেন যাদের ধরো কোনো স্পেশাল অকেশন আছে, বাড়িতে বিয়ে আছে, ইভেন যারা ব্রাইড আছো, যাদের মানে আগামী দিনে যাদের বিয়ে আছে, তারাও কিন্তু এইভাবে স্কিনটাকে রেডি করতে পারো। যারা মেকআপ করবে, সুন্দর করে সাজবে ভেবেছো, তারা কিন্তু এইভাবে স্কিনটাকে রেডি করতে পারো। কেমন? তো এটা গেল ক্লিনজিং। ক্লিনজিং এর পরে আসবে টোনার। ড্রাই স্কিনের জন্য তোমরা গোলাপ জল অ্যাপ্লাই করতে পারো। যাদের নর্মাল মানে খুব বেশি ড্রাই নেই, তারা কিন্তু গোলাপ জল অ্যাপ্লাই করতে পারো একটা হাইড্রেশনের জন্য। আর যাদের ধরো খুব বেশি ড্রাই হয়ে যায়, মানে ভীষণ টানে স্কিনটা, তারা কিন্তু মিস্ট অ্যাপ্লাই করতে পারো, হাইড্রেটিং মিস্ট তোমরা অ্যাপ্লাই করতে পারো। তো আমার কাছে একটা আছে হচ্ছে রেভলিউশনের, মেকআপ রেভলিউশনের একটা আছে ফিক্স অ্যান্ড গ্লো। এটাও একটা হাইড্রেটিং সেটিং স্প্রে, যেটা তোমরা মেকআপের টোনার হিসাবেও অ্যাপ্লাই করতে পারো। প্লাস মেকআপ যদি মাঝখানে ধরো একটু ড্রাই মনে হচ্ছে, ফাউন্ডেশন তারপরে কনসিলার অ্যাপ্লাই করার পরে যদি মনে হয় একটু ড্রাই ফিল হচ্ছে, সেখানেও তোমরা এটাকে স্প্রে করে নিতে পারো। এবং মেকআপের লাস্টে মেকআপটাকে সেট করার জন্য কিন্তু এই সেটিং স্প্রেটা অ্যাপ্লাই করা যায়। ঠিক আছে? এটা হচ্ছে ভীষণভাবে হাইড্রেট করে স্কিনটাকে, স্পেশালি ড্রাই স্কিনদের জন্য। এটা একটু রেঞ্জ বেশি আছে, এটা একটু হাই রেঞ্জের আছে। আমি এরকমই একটা অ্যাফোর্ডেবল রেঞ্জে তোমাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে ফ্যাশন কালার্সের এটা হচ্ছে লিকুইড গ্লো সেটিং স্প্রে, লং লাস্টিং মেকআপ। এটা ভীষণ অ্যাফোর্ডেবল। আমি এটা রিসেন্ট নিয়েছি, দেখলাম, আমার ট্রাই করে দেখলাম, আমার ভীষণ ভালো লেগেছে। এটা ওটারই একটা অ্যাফোর্ডেবল ভার্সন বলতে পারো। এটাও কিন্তু খুব ভালো সেটিং স্প্রের কাজ করে। প্লাস এটা তোমরা টোনার হিসেবেও অ্যাপ্লাই করতে পারো, এবং মেকআপের চলাকালীন যদি কোনো রকম ধরো মনে হয় যে ফাউন্ডেশনটা ড্রাই হয়ে গেছে, বা ফাউন্ডেশনটাকে সেট করার জন্য, বা কনসিলারের পরে যে একবার ফাউন্ডেশনটা সেট করতে হয়, সেক্ষেত্রেও তোমরা এই স্প্রেটা ইউজ করতে পারো। এটাও কিন্তু স্কিনকে খুব ভালো হাইড্রেট করে, টোনার হিসেবেও তোমরা অ্যাপ্লাই করতে পারো। দেখো ভেতরের শিমারি পার্টিকেলসগুলো তোমরা দেখতে পাচ্ছ, এটা খুব সুন্দর শাইন ক্রিয়েট করে স্কিনে, একটা ভীষণ সুন্দরভাবে একটা শাইন দেয়, দেখতে পাচ্ছ তোমরা। তো এটাকে আমি এখন সেটিং স্প্রে, এই সেটিং স্প্রেটাকে আমি এখন টোনার হিসেবে অ্যাপ্লাই করব। যখনই তোমরা এই হাইড্রেটিং সেটিং স্প্রে বা যে কোনো রকম টোনার অ্যাপ্লাই করছো, সেটাকে কিন্তু ভালো মতন ড্রাই হওয়া টাইম দিতে হবে, সেট হওয়া টাইম দিতে হবে। ঠিক আছে? 3-4 মিনিট টাইম লাগবে এটাকে কিন্তু সেট হতে। ড্রাই স্কিনরা একটা ভুল করো না, সেটা হচ্ছে অয়েল কন্ট্রোল টোনার। যেটাতে অয়েল কন্ট্রোল লেখা আছে এরকম ধরনের কোনো প্রোডাক্টই কিন্তু ড্রাই স্কিনের জন্য না। কেমন? তো এরকম ধরনের ম্যাট বা অয়েল কন্ট্রোল লেখা আছে এরকম ধরনের কোনো প্রোডাক্ট কিন্তু ড্রাই স্কিনের জন্য না। কেমন? এই জিনিসটা তোমরা মাথায় রেখো। টোনারটা সেট হয়ে গেছে, মিস্টটা আমি অ্যাপ্লাই করে নিয়েছি। এবার আমি ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করব। ময়েশ্চারাইজারও অবশ্যই কিন্তু হাইড্রেটিং ক্রিম বেস ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করতে হবে। আমি আজকে নিভিয়া সফট এটা অ্যাপ্লাই করছি। সস্তায় পুষ্টিকর, ভীষণ কাজের এই ময়েশ্চারাইজারটা তোমরা ইউজ করতে পারো। পার্টি মেকআপের ক্ষেত্রে বা রেগুলার বেসিসে মেকআপের ক্ষেত্রে তোমরা এই ময়েশ্চারাইজারটা ড্রাই স্কিনরা ইউজ করতে পারো। মিস্ট অ্যাপ্লাই করেছি, তারপরেও আমি ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করছি, তারপরেও না কেমন যেন টানছে, তারপরেও মনে হচ্ছে আমার স্কিন ড্রাই ফিল হচ্ছে। তাহলে কি করবে? তাহলে ময়েশ্চারাইজারটা অ্যাপ্লাই করে নিলে পুরো ফেসে সেটাকে সেট হতে টাইম দাও, 2 মিনিট 3 মিনিট সময় দাও, তারপরে আবার রিপিট অ্যাপ্লাই করো। ঠিক আছে? এই সেমভাবেই আবার মানে 2বার ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করবে। একবার সেট হয়ে গেল, স্কিনের মধ্যে অ্যাবজর্ব হয়ে গেল, তারপরে আরও একবার অ্যাপ্লাই করবে। আর এইভাবে অ্যাপ্লাই করবে, ভালো করে মাসাজ করে করে অ্যাপ্লাই করবে। ঠিক আছে? ড্রাই স্কিনদের চোখের আশপাশ প্রচণ্ড ড্রাই থাকে, তোমরা রাত্রিবেলায় শোয়ার সময় কিন্তু ভেসলিন অ্যাপ্লাই করতে পারো। ভেসলিন খুব সুন্দরভাবে ড্রাইনেসকে কাটিয়ে দেয়, খুব সুন্দর সফট এবং হাইড্রেটেড করে দেয়।
তোমরা রাত্রে শোয়ার সময় কিন্তু ভেসলিন অ্যাপ্লাই করতে পারো। ড্রাই স্কিন যারা আছো তারা রাত্রে ঘুমানোর আগে চোখের চারপাশে ভেসলিন অ্যাপ্লাই করতে পারো। এটাতে কিন্তু মানে চোখের সাইড দিয়ে যে ড্রাইনেসটা থাকে, যেটার জন্য রিঙ্কলসের প্রবলেমও আসতে পারে ভবিষ্যতে, বা হয়ে গেছে রিঙ্কলসের প্রবলেম, তাদের জন্য কিন্তু ভীষণ হেল্পফুল হবে। এবার আমি এটাকে 2 মিনিট টাইম দেবো সেট হতে। ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিয়েছি, এবার আসবে প্রাইমার। তো প্রাইমারের ক্ষেত্রে যাদের নর্মাল স্কিন, তোমরা ওয়াটার বেস প্রাইমার অ্যাপ্লাই করতে পারো বা ক্রিম বেস প্রাইমার অ্যাপ্লাই করতে পারো। অয়েল কন্ট্রোল প্রাইমার অ্যাপ্লাই করবে না, ঠিক আছে? অয়েল কন্ট্রোল যে প্রাইমারগুলো আছে সেগুলো কিন্তু নর্মাল ড্রাই স্কিনের জন্য না। ক্রিম বেস প্রাইমার অ্যাপ্লাই করবে। ইলুমিনেটিং, ডিউই, এরকম ধরনের লেখা যে প্রাইমারগুলো থাকে সেগুলো কিন্তু ড্রাই টু নর্মাল স্কিনের জন্য, ঠিক আছে? সিলিকন বেস প্রাইমার বা জেল প্রাইমার যেগুলো থাকে সেগুলো কিন্তু ড্রাই টু নর্মাল স্কিনের জন্য না। তো একটা ওয়াটার বেস প্রাইমার আমি দেখাচ্ছি, এটা নর্মাল স্কিনরা অ্যাপ্লাই করতে পারো। ইবার ফটো পারফেক্ট এই প্রাইমারটা, এটা ভীষণ ভালো এই প্রাইমারটা কিন্তু নর্মাল স্কিনরা অ্যাপ্লাই করতে পারো। ড্রাই স্কিনরা অ্যাপ্লাই করতে পারো গরমের দিনে, যাদের মানে মোটামুটি ড্রাই থাকে স্কিনটা, তারা কিন্তু গরমের দিনেও এই প্রাইমারটা অ্যাপ্লাই করতে পারো। আর আরেকটা প্রাইমার আমি তোমাদেরকে দেখাবো, ভীষণ কাজের, ইভেন ব্রাইডালেও অ্যাপ্লাই করা যায় এই প্রাইমারটা। সেটা হচ্ছে সুইস বিউটি রিয়েল বেস, এটা 01 নাম্বার সুইস বিউটি রিয়েল বেস। এই প্রাইমারটা কিন্তু মানে নর্মাল টু ড্রাই স্কিনের জন্য ভীষণ হেল্পফুল, ঠিক আছে? ভীষণ ভালো এই প্রাইমারটা, ইলুমিনেটিং প্রাইমার। এটা স্ট্রোব ক্রিমেরও কাজ করে, প্লাস প্রাইমারের কাজ করে, প্লাস একটা সুন্দর শাইন ক্রিয়েট করে, হাইড্রেট রাখে স্কিনটাকে। তো এই প্রাইমারটা কিন্তু ড্রাই স্কিনদের জন্য ভীষণ ভালো। আরও কিছু ড্রাই স্কিনের প্রাইমার আমি সাজেশন দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নিতে পারো, তোমাদের যেটা পছন্দ তোমরা সেটা চুজ করতে পারো, ঠিক আছে? ওপেন পোর্স, ফটো দেখো, ওপেন পোর্স এবং ফাইন লাইন্সের প্রবলেম আছে, তারা কিন্তু এই যে ক্রিম প্রাইমারটা আমি অ্যাপ্লাই করছি এখন, তার আগে পোর ফিলিং প্রাইমার অ্যাপ্লাই করবে, তারপরে এই ক্রিম প্রাইমারটা অ্যাপ্লাই করবে, সুইস বিউটির যেটা আমি অ্যাপ্লাই করছি, ঠিক আছে? আগে পোর ফিলিং প্রাইমার অ্যাপ্লাই করে তারপরে এই ইলুমিনেটিং প্রাইমার অ্যাপ্লাই করবে। দুটো প্রাইমার অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে, যাদের পোর্সের এবং ফাইন লাইন্সের প্রবলেম আছে। যখনই প্রাইমার অ্যাপ্লাই করবে চোখের আশেপাশে কিন্তু খুব ভালো মতন প্রাইমারটা অ্যাপ্লাই করবে। যাদের চোখের আশেপাশে ভীষণভাবে লাইন্স আছে, রিঙ্কলস আছে, চোখের ওপরে, চোখের নিচে, সাইডে প্রচুর পরিমাণে ফাইন লাইন্স আছে, তারাও কিন্তু পোর ফিলিং প্রাইমারটা চোখের আশেপাশেও ভালো মতন অ্যাপ্লাই করতে পারো। কেমন লাভ লাইন থাকে অনেকের, এই লাইনগুলো ভীষণ ভিজিবল হয়, তারাও কিন্তু যেসব জায়গায় রিঙ্কলস আছে, ফাইন লাইন্স আছে, ওপেন পোর্স আছে, সেই সব জায়গায় কিন্তু তোমরা আগে পোর ফিলিং প্রাইমারটা এভাবে সার্কুলার মোশনে অ্যাপ্লাই করবে, ঠিক আছে? এইভাবে একবার ক্লকওয়াইজ একবার অ্যান্টি ক্লকওয়াইজ অ্যাপ্লাই করবে 2-3 বার, তারপরে ওটাকে ছেড়ে দেবে 1-2 মিনিট, তারপরে তোমরা ইলুমিনেটিং বা ক্রিম বেস প্রাইমার অ্যাপ্লাই করো, ঠিক আছে? এটাতে কি হবে, ওই যে ফাইন লাইন্সের জায়গাগুলো আছে সেগুলো ব্লার হয়ে যাবে, ফিল হয়ে যাবে, সেই লাইন্সের যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলো ফিল করে দেবে সেই পোর ফিলিং প্রাইমারটা। কেমন? তো এটা করলে একটা ফ্ললেস, সুন্দর, স্মুথ একটা বেস ক্রিয়েট হবে মেকআপের জন্য। প্রাইমারটাকেও 2 মিনিট টাইম দেবে এটাকে সেট হতে, স্কিনের মধ্যে অ্যাবজর্ব হতে। প্রত্যেকটা স্টেপের মাঝখানে আমি যে 2 মিনিট বলছি, এই 2 মিনিট টাইমটা কিন্তু রাখতেই হবে, না হলে কিন্তু মেকআপটা ফ্ললেস হবে না, মেকআপ কিন্তু স্কিনের মধ্যে বসবে না। তো এই 2 মিনিট টাইমটা কিন্তু দিতে হবে প্রোডাক্টটাকে নিজের কাজ করার জন্য। কেমন? তো হাতে একটু সময় নিয়ে তোমরা মেকআপ করো, হটবট করে ঝটপট করে যদি মেকআপ করতে চাও, মানে পরপর তুমি একটার পর একটা ইউজ করে নিচ্ছ, তাহলে কিন্তু কোনো লাভই হবে না, মেকআপ কিন্তু ভালো হবে না, বসবে না, উঠে যাবে। তো দেখো প্রাইমারটা অ্যাপ্লাই করার পরে কি সুন্দর একটা শাইন চলে এসছে, যেহেতু এটা ইলুমিনেটিং প্রাইমার, একটা হাইড্রেশনও প্রোভাইড করেছে স্কিনে, এবং খুব সুন্দরভাবে দেখো একটা শাইনও প্রোভাইড করেছে, খুব সুন্দর একটা শাইন দিয়েছে স্কিনে। এখনকার স্কিন প্রবলেমের কোনো এজ হয় না, এখনকার স্কিন প্রবলেমগুলো প্রায় মানে সব এজেই সব রকম প্রবলেমই দেখা যায়। তো মেইন প্রবলেমটা কি হয়, আমি মেকআপ করার সময় জিনিসটা দেখেছি, ম্যাক্সিমাম মানে ওমেনদের ম্যাক্সিমাম দেখেছি এই জিনিসটা, ফ্রেকলসের প্রবলেম। ফ্রেকলসটাই কিন্তু পরবর্তীতে গিয়ে হাইপার পিগমেন্টেশন হয়ে যায়। ফ্রেকলসটা কি জিনিস? ফ্রেকলস হচ্ছে ছোট ছোট তিলের মতন দেখবে সারা মুখে, মানে পুরো গালে, নাকে ভর্তি একদম ছোট 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 স্পট, কোনো কিন্তু পিম্পল না, পিম্পলের স্পট না, ওগুলো হচ্ছে অটোমেটিক্যালি মনে হয় স্কিনের ভেতর থেকে দাগটা বেরোচ্ছে, স্কিনের ভেতরে লেয়ারে মনে হচ্ছে দাগটা আছে, এরকম ধরনের ছোট ছোট দাগ সারা গাল ভর্তি, নাকে গালে ভর্তি থাকে। আমি এই জিনিসটা দেখেছি, এবং সেটাই মোটামুটি 45-50 আপ হতে হতে ওই জিনিসটাই না চাপ চাপ কালো কালো মেচে তার মতন স্পট হয়ে যায়। তো এই জিনিসটা কিন্তু তোমরা শুরুতেই, যাদের ধরো ফ্রেকলস স্টার্ট হয়েছে, তারাই কিন্তু স্কিন কেয়ার করা শুরু করো বা কোনো ভালো স্কিনের ডক্টর দেখাও, তাহলে পরবর্তীতে সেটা গিয়ে বিশাল কোনো রূপ নেবে না। কেমন? তো যাদের এরকম ধরনের স্পটের প্রবলেম আছে তাদের জন্য কিন্তু কালার কারেকশন করতেই হয়। আরেকটা দেখেছি ইয়াং এজের মেয়েদের, সেটা হচ্ছে ডার্ক সার্কেলের প্রবলেম। ডার্ক সার্কেল তো এখন মানে প্রায় সবারই থাকে, কোনো এজ থাকে না ডার্ক সার্কেলের। আরেকটা হয় সেটা হচ্ছে মুখের চারপাশে কালো স্পট। যাদের ধরো মিডিয়াম টু ডাস্কি, মিডিয়াম টু ডিপ স্কিন টোন, তাদের মধ্যে এই জিনিসটা খুব বেশি দেখা যায়, সেটা হচ্ছে মুখের চারপাশে কালো স্পট, ডার্ক সার্কেল, এগুলো কমন একটা ব্যাপার হয়ে গেছে। তো এটার জন্য আমি বলবো তোমরা কোনো
স্পেশালিস্টকে দেখাও, কোনো ডক্টর বা স্কিন কেয়ারের যে ডক্টর আছে তাদেরকে দেখাও, স্কিন স্পেশালিস্টকে দেখাও, তাহলে ওটা বেটার হবে, ওরা ভালো সলিউশন দিতে পারবে। আমি শুধু ঢাকতে পারবো, আমি যেটা বলবো সেটা হচ্ছে সেটাকে কভার করা, মানে মেকআপের আগে কিভাবে এই দাগগুলোকে কভার করতে পারো। তো কভার করার জন্য কালার কারেকশন করতে হয়। আমি আজকে অ্যাপ্লাই করব ইনসাইটের প্রো কনসিলার। এই প্যালেটটা ভীষণ অ্যাফোর্ডেবলের মধ্যে খুব ভালো। যারা বিগিনার আছো বা যারা মেকআপ কিট বানাতে চাচ্ছ তাদের জন্য আমি বলবো এই কনসিলারের প্যালেটটা তোমরা রাখতে পারো। ভীষণ কাজের এই কনসিলারের প্যালেটটা, তোমরা এটা ইউজ করতে পারো। তো যেখানে বেশি ডিপ দাগ আছে সেসব জায়গায় আমি অরেঞ্জ কারেক্টার অ্যাপ্লাই করব। এখানকার যে অরেঞ্জ কারেক্টারটা আছে সেটা আমি অ্যাপ্লাই করব। যেখানে যেখানে আমার একটু বেশি ডিপ দাগ আছে সেই দাগের ওপরে। কারেক্টার জিনিসটা কখনো বিউটি ব্লেন্ডার দিয়ে ফাউন্ডেশন যেরকমভাবে ব্লেন্ড করো সেভাবে কিন্তু ব্লেন্ড করবে না, তোমরা হাত দিয়ে অ্যাপ্লাই করো, হাত দিয়ে খুব ভালো হয়। কারণ বিউটি ব্লেন্ডার দিয়ে যদি তোমরা কারেক্টার অ্যাপ্লাই করো তাহলে কি হবে, অনেকটা কালার বিউটি ব্লেন্ডার সোক করে নেবে। তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের এই স্পটগুলো ঢাকবে না, উপরন্তু দেখা যাবে ওপর দিয়ে। তো যেখানে ডার্ক কালার আছে সেসব জায়গায় আমি অরেঞ্জ কারেক্টার অ্যাপ্লাই করব। এবার যেসব জায়গায় দেখো হালকা স্পটস আছে, ভিডিও চলাকালীন আমি কোনো ফিল্টার ইউজ করি না, যে কারণে আমার সব স্পটসগুলোই তোমরা দেখতে পাবে। দেখো এখান দিয়ে কিছু হালকা স্পটস আছে, তো সেই জায়গাগুলোতে তোমরা স্কিন কালারের থেকে এক শেড ডার্ক কালার অ্যাপ্লাই করতে পারো, স্কিন কালারের থেকে এক শেড ডার্ক কনসিলার অ্যাপ্লাই করতে পারো। আমি আমার স্কিন কালারের মতনই একটা কালার পেয়েছি, আমি এখান থেকে এই কালারটা অ্যাপ্লাই করছি। এটা অনেকটা আমার স্কিন কালারের মতনই, প্রায় সিমিলার। ঠিক আছে, সিমিলার কালার যদি পাও তাহলে তো ভীষণই ভালো, যদি না পাও তাহলে এক শেড ডার্ক কনসিলারও চলবে। আরেকটা ইজি পদ্ধতি আমি তোমাদেরকে বলি, মেকআপ কি হয় আস্তে আস্তে অ্যাডভান্স হয়, তো মেকআপের প্রোডাক্টস বেরোচ্ছে, টেকনিক বেরোচ্ছে। 10 বছর আগে যেরকম ধরনের মেকআপ হতো এখন তো সেরকম ধরনের মেকআপ হয় না, এখন অনেকটা চেঞ্জ হয়ে গেছে, অনেক অ্যাডভান্স টেকনিক চলে এসছে, অ্যাডভান্স প্রোডাক্টস চলে এসছে। তো সেক্ষেত্রে টেকনিকগুলোও কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে। তো এখন অরেঞ্জ কারেক্টার সেখানেই অ্যাপ্লাই হয় যেখানটায় খুব বেশি প্রবলেম আছে। ঠিক আছে, যেখানে ধরো সামান্য প্রবলেম আছে, হালকা ফুলকা প্রবলেম, যেখানে খুব বেশি মানে যেখানে অরেঞ্জ কারেক্টার না অ্যাপ্লাই করলেও চলবে, বা আমি একটা লেয়ার রাখবো, আমি বেশি লেয়ার করতে চাই না, সেসব জায়গায় কি হবে, সেসব জায়গায় তোমরা এমন কনসিলার অ্যাপ্লাই করবে যেটা মানে হাই কভারেজ কনসিলার যেগুলো থাকে, হাই কভারেজের কনসিলারও তোমরা অ্যাপ্লাই করতে পারো সেসব জায়গায়। হাই কভারেজের কনসিলার বলতে আমি কিছু দিয়ে দিচ্ছি সাইডে, তোমরা দেখে নাও। এগুলো হচ্ছে একটু বেশি রেঞ্জের হাই কভারেজ কনসিলার, এগুলোর একটা শেডেই কিন্তু পুরো দাগগুলো ঢেকে যাবে। ঠিক আছে, একটা শেডেই, মানে সেখানে আর অরেঞ্জ কারেক্টার বা গ্রিন কারেক্টার বা পার্পল কারেক্টার এগুলো আর অ্যাপ্লাই করার দরকার হবে না। এবার এটাকে আমি নিউট্রালাইজ করে নিয়েছি। দেখো অরেঞ্জ কারেক্টারের ওপরে আমি আমার স্কিন টোনের একটা কনসিলার অ্যাপ্লাই করে নিয়েছি, এই প্যালেট থেকেই আমি ইউজ করছি। ঠিক আছে, অ্যাপ্লাই করে নিয়েছি, আমি সবটাই হাত দিয়ে অ্যাপ্লাই করলাম। আমি হাত দিয়ে মেকআপ করাটা, আমি নিজের মেকআপটা হাত দিয়ে করতেই কমফোর্টেবল। তোমরাও প্র্যাকটিস করো হাত দিয়ে মেকআপ করা, এতে কি হয় প্রোডাক্ট ওয়েস্ট হয় না, মানে বিউটি ব্লেন্ডার টেনে নেয় যেটুকু প্রোডাক্ট বিউটি ব্লেন্ডারের মধ্যে চলে যায়, প্রোডাক্টটা ওয়েস্ট হয় না, সবটাই তোমার কাজে লেগে যাবে। তো এইভাবে আমি কালার কারেকশন করে নিলাম। তো একটাই কনসিলারের কালার যেটা তোমরা অল স্কিনে, মানে যে কোনো রকমের স্কিন টোন হোক না কেন, একটাই কনসিলারের কালার যেটা তোমরা ইউজ করতে পারো, সেটা হচ্ছে আদার যে কালারটা হয় না, আদার স্কিনে যে কালারটা হয় সেই কালারটা দেখবে কিছু কিছু আদা একটু লাইট কালারের হয়, কিছু কিছু আদা দেখবে একটু ডিপ কালারের হয়। ঠিক আছে, যে ডিপ কালারটা হয় সেটা মিডিয়াম টু ডিপ স্কিন টোনের যায়। ঠিক আছে, আর যেটা লাইট কালার হয়, মানে ফ্রেশ আদা দেখবে লাইট কালারের হয়, তো সেই কালারটা কিন্তু ফেয়ার টু মিডিয়াম স্কিন টোনে যায়। তো এইভাবে তোমরা কালার সিলেক্ট করতে পারো কনসিলারের কালার কারেকশনের জন্য। ঠিক আছে, কালার কারেকশনের জন্য যেটা ফাউন্ডেশনের আগে অ্যাপ্লাই করতে হয়। তো আমি খুব ইজি ওয়ে তোমাদেরকে বলে দিলাম। কালার কারেকশন হয়ে গেছে, এবার আমি ফাউন্ডেশনে আসবো। ফাউন্ডেশন অ্যাপ্লাই করবে ডিউই ফাউন্ডেশন, নর্মাল টু ড্রাই। যাদের ড্রাই স্কিন তারা অবশ্যই অ্যাপ্লাই করবে ডিউই ফাউন্ডেশন, ইলুমিনেটিং ফাউন্ডেশন, হাইড্রেটিং ফাউন্ডেশন, এরকম ধরনের ফাউন্ডেশনগুলো কিন্তু ড্রাই স্কিনের জন্য। কিছু সাজেশনস আমি তোমাদেরকে স্ক্রিনে দিয়ে দিচ্ছি এবং আমি দেখিয়ে দিচ্ছি কিছু প্রোডাক্ট তোমাদেরকে। একটা হচ্ছে এলেগালের এই প্রো কনসিল, এটাও কিন্তু ইলুমিনেটিং ফাউন্ডেশন, এটা ড্রাই স্কিনের জন্য ভীষণ ভালো, খুব সুন্দর হাইড্রেট রাখে স্কিনটাকে, এটাও তোমরা অ্যাপ্লাই করতে পারো। একটা হয় হচ্ছে রিজনেবলের মধ্যে আমি দেখাচ্ছি, সেটা হচ্ছে NYBe 3-in-1, এটা সিরাম ফাউন্ডেশন বা স্কিন টিন্ট যেগুলো থাকে সেগুলোও কিন্তু ড্রাই স্কিনরা অ্যাপ্লাই করতে পারো, খুব মানে ভালো ড্রাই স্কিনদের জন্য যেগুলো সিরাম ফাউন্ডেশন থাকে। ঠিক আছে, এরকম ধরনের ফাউন্ডেশনও ড্রাই স্কিনরা অ্যাপ্লাই করতে পারো। আরেকটা হয় ডিউই ফাউন্ডেশন, ডিউই লিকুইড, এটাও NYBe এর, এটা ডিউই ড্রপ ফাউন্ডেশন, যেহেতু এটা একটা ডিউই ফাউন্ডেশন এটাও কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারো ড্রাই স্কিনরা।
আরেকটা হচ্ছে ইনসাইটের হাই কভারেজ, এটাও কিন্তু একটা এইচডি ফাউন্ডেশন অথচ একটা ডিউই এফেক্ট দেয়, কভারেজও ভীষণ ভালো। পার্টি মেকআপেও কিন্তু ড্রাই স্কিনরা ইনসাইটের এই এইচডি ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করতে পারো, এটা কিন্তু ডিউই ফিনিশ দেয় এবং একটা কভারেজও খুব ভালো। তো এই ফাউন্ডেশনটা তোমরা অ্যাপ্লাই করতে পারো। তো আজকে আমি এইটা অ্যাপ্লাই করব, এই এনওয়াইবে ডিউই ড্রপ, এটা ডিউই ফাউন্ডেশন, এটা অ্যাপ্লাই করব। ফাউন্ডেশনটাকে আগে আমি বের করে নেব। এটা একটা মিডিয়াম কভারেজ ফাউন্ডেশন, ঠিক আছে, এটা ফুল কভারেজ না, এটা একটা মিডিয়াম কভারেজ ফাউন্ডেশন। তো ফাউন্ডেশনটাকে আমি আগে ভালো করে এভাবে ওয়ার্ম আপ করব। ওয়ার্ম আপ করা মানে হচ্ছে যেসব জিনিস দিয়ে ফাউন্ডেশনটা তৈরি সেটাকে খুব ভালো করে মিক্স করা। আমি ফাউন্ডেশনের ভীষণ লাইট হালকা একটা লেয়ার অ্যাপ্লাই করা পছন্দ করি। সো ফাউন্ডেশনটা নিয়ে আমি ফার্স্টে ফেসের মাঝখানে অ্যাপ্লাই করেছি, এবার একটা ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে সার্কুলার মোশনে, খুব বেশি চাপবে না, খুব বেশি চাপলে কি হবে, ভেতরের যে তুমি কালার কারেকশনটা করেছো সেই লেয়ারটাও কিন্তু এটার মধ্যে উঠে আসবে। তো হালকা হালকা করে এইভাবে অ্যাপ্লাই করবে, হালকা হালকা এইভাবে সার্কুলার মোশনে অ্যাপ্লাই করবে, তো ইভেনলি স্প্রেড হবে। দেখেছো স্মুথ একটা গ্লোয়িং। এই সাইডটাও করব। কিভাবে আমি অ্যাপ্লাই করছি ফলো করো। আমি খুব হালকা হালকা করে কিন্তু অ্যাপ্লাই করছি, আমি কিন্তু খুব জোরে প্রেশার করছি না। যারা বিগিনার আছো শুধু দেখে কিন্তু শিখতে পারবে না, সাথে সাথে করতেও হবে। আমার সাথে সাথে তোমরা মেকআপটা করো, তাহলে কিন্তু মানে জিনিসটা ক্লিয়ার হবে তোমাদের কাছে, প্লাস মানে থিওরি প্র্যাকটিক্যাল সব একবারে হবে। তোমরা যদি পরে মানে তোমরা যদি শুধু দেখে রাখো যে পরে আমি করব, তাহলে কিন্তু স্টেপস মিস হবে। এটা হলো ফাউন্ডেশন, এরপরে আসবে কনসিলার। লিকুইড কনসিলারগুলো মেইনলি অয়েলি স্কিনে যায়, কিন্তু ড্রাই স্কিনরাও অ্যাপ্লাই করতে পারো। ড্রাই স্কিনদের জন্য বেটার হয় হচ্ছে ক্রিম কনসিলার। ক্রিম কনসিলার বলতে এরকম ধরনের যে প্যালেটের কনসিলারগুলো থাকে সেগুলো ড্রাই স্কিনদের জন্য ভীষণ ভালো হয়। আমি আজকে এখান থেকেই কনসিলার অ্যাপ্লাই করব। এই শেডটা যে আছে এই শেডটা আমি কনসিলার হিসেবে অ্যাপ্লাই করছি। এটা আমার স্কিন টোন থেকে প্রায় 2-3 শেড লাইট আছে। ফাউন্ডেশনের পরে যে হাইলাইটিং কনসিলার আমরা অ্যাপ্লাই করি সেটা কিন্তু সবসময় স্কিন টোন থেকে 2-3 শেড লাইটই অ্যাপ্লাই করতে হয়। কেমন, স্কিন টোন থেকে একটু লাইট শেডের কনসিলার অ্যাপ্লাই করতে হয় ফাউন্ডেশনের পরে হাইলাইট করার জন্য। ফেসের যে ফিচার্সগুলো আছে, যে ডাইমেনশনগুলো আছে, সেগুলোকে এনহ্যান্স করার জন্য কিন্তু এই লাইট আর ডিপ কালার মানে কন্ট্যুর, এভাবেই কিন্তু ফেসের ডাইমেনশন করা হয়। এখন দেখবে তোমরা 3D মেকআপ। 3D মেকআপ কিছুই না, এই যে ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করে রেখেছিলাম সেটা হচ্ছে একটা ফ্ল্যাট সারফেস, ঠিক আছে। আমি যে ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করলাম সেটা কি ছিল, একটা ফ্ল্যাট সারফেস ছিল। এবার আমার ফেসটাকে একটা মানে কাট দিতে হবে। আলো ছায়া যে ক্রিয়েট করা হয় ফেসের মধ্যে, ফিচার্সগুলোকে এনহ্যান্স করার জন্য যে আলো ছায়াটা ক্রিয়েট করা হয় সেটাই হচ্ছে 3D। মানে আমি যে হাইলাইটিং কনসিলার অ্যাপ্লাই করছি, তারপরে আমি কন্ট্যুর করব, ব্রঞ্জিং করব, সেটাই হচ্ছে 3D মেকআপ, এক্সট্রা কিচ্ছু না। যারা মেকআপ আর্টিস্টদের কাছে মেকআপ শিখতে যেতে চাও তারা দেখে নিও। যারা যারা বড় ইনস্টিটিউটে মেকআপ শিখতে যাচ্ছ বলে প্ল্যান করেছো, যেখানে 3D মেকআপ শেখানো হয়, মিলিয়ে নিও, ঠিক আছে। আমাদের ফেস অলরেডি 3D। 2D মানে হচ্ছে ফ্ল্যাট সারফেস। ফাউন্ডেশন অ্যাপ্লাই করা মানে ফ্ল্যাট সারফেস। ফ্ল্যাট সারফেসের মধ্যে যখন আমি আলো ছায়া ক্রিয়েট করছি, জিনিসটাকে উঠিয়ে আনছি, উঠিয়ে আনা মানে হচ্ছে শেড ক্রিয়েট করে, কাটগুলো ক্রিয়েট করে, ডাইমেনশনগুলোকে শার্প করে, সেটা কিভাবে করা হয়, এই লাইট আর ডিপ মানে লাইট কনসিলার এবং ডিপ কনসিলার। ডিপ কনসিলার মানে যেটাকে আমি কন্ট্যুর বলি আমরা, সেটাই হচ্ছে ডিপ কালারের কনসিলার। সেটা আমি এখনই অ্যাপ্লাই করব, তোমরা দেখতেই পাবে। তো এইভাবে আলো ছায়া ক্রিয়েট করেই কিন্তু 3D মেকআপ হয়, ঠিক আছে। এবার আমি করলাম হাইলাইটিং কনসিলার, এবার আমি করব কন্ট্যুর। কন্ট্যুরটাও যেহেতু ড্রাই স্কিনের মেকআপ করছি সে কারণে আমি সব ক্রিম প্রোডাক্ট অ্যাপ্লাই করব। ক্রিম কন্ট্যুর করার জন্য আমি এই ইনসাইটের এই প্রো কনসিলার যে প্যালেটটা আছে, কালার কারেকশন প্যালেটটা, এটার থেকে এই যে ডার্ক কালারটা আছে, দেখো অনেকটাই ডার্ক আমার স্কিন থেকে, তো এই কালারটা আমি অ্যাপ্লাই করব কন্ট্যুর করার জন্য।
ফেস শেপ অনুযায়ী কিভাবে কন্ট্রোল করতে হয়, কিভাবে ব্রঞ্জিং করতে হয়, নেক্সট উইকে তোমরা এই ভিডিওটা পাবে। আজকে আমি এই নিয়ে খুব বেশি কিছু বলছি না, ঠিক আছে? এই ড্যাম্প বিউটি ব্লেন্ডারটা দিয়েই আমি এবার এটাকে ব্লেন্ড করব। এই যে লাইনটা আছে এটাকে কখনো নিচে নামাবে না, ঠিক আছে? এটা সবসময় কিন্তু ওপর দিকে ব্লেন্ড হবে। এটাও এই যে এইখানকারটা, এইখানে যে শেডটা আমি অ্যাপ্লাই করলাম, এই কন্ট্রোলটাও কিন্তু হেয়ার লাইনের দিকে মানে চুলের দিকে কিন্তু ব্লেন্ড হবে, এটাও কিন্তু নিচের দিকে হবে না। এই সাইডে যে জ লাইনে থাকে এটা জ লাইনের উপরেই কিন্তু ব্লেন্ড হবে, নিচের দিকে নামবে না, ঠিক আছে? এটা যেখানে অ্যাপ্লাই করেছো সেখানেই ব্লেন্ড হবে। আর এই যে ডাবল চিন থাকে আমাদের, এই জায়গাটায় ডাবল চিন থাকে, তো তো এখানকার যে কন্ট্রোলটা আছে সেটা কিন্তু তোমরা গলার দিকে মানে নিচের দিকে ব্লেন্ড করবে। এবার নাকটা করে নেব, এটাকে পাতলা করে নেবে, বা এরকম ধরনের ছোট বিউটি ব্লেন্ডারও অ্যাপ্লাই করতে পারো। এরকম ধরনের ছোট বিউটি ব্লেন্ডারগুলোও কিন্তু তোমরা ছোট ছোট জায়গায় ব্লেন্ড করার জন্য এরকম ছোট বিউটি ব্লেন্ডারগুলোও ইউজ করতে পারো। এগুলোকেও এই ছোট বিউটি ব্লেন্ডারও কিন্তু ইভেন ভাবেই ড্যাম্প করে নিতে হয়, ঠিক আছে? ড্যাম্প করে নিয়ে তারপরে ইউজ করতে হয়। এই স্টেজে যদি তোমরা চাও লিকুইড ব্লাশ অ্যাপ্লাই করতে তাহলে করতে পারো। লিকুইড প্রোডাক্টগুলো সব আগে অ্যাপ্লাই হবে। লিকুইড বলতে লিকুইড বা ক্রিম প্রোডাক্ট যত অ্যাপ্লাই করতে চাও সব আগে অ্যাপ্লাই করতে হয়, লাস্টে গিয়ে কিন্তু পাউডার লক করতে হয়। তো এবার আমি একটা মুভ ব্লাশ অ্যাপ্লাই করব, এটাও একটা ক্রিম ব্লাশ। ফেসের শেপ অনুযায়ী কিভাবে ব্লাশ অ্যাপ্লাই করতে হয় সেটা নিয়ে আমি আগেও ভিডিও দিয়েছি, আমি উপরে লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে দেখতে পারো। ভীষণ হেল্পফুল এই ভিডিওগুলো। যারা মেকআপ লাভার্স আছো বা মেকআপ শিখতে চাও তারা কিন্তু এই ভিডিওগুলো মিস করো না। তো ব্লাশটা আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। এবার আমি এই যে ক্রিম প্রোডাক্টগুলো অ্যাপ্লাই করলাম এগুলোকে 2 থেকে 3 মিনিট সময় দিতে পারলে খুব ভালো হয়। কারণ ভেজার ওপরে যদি তুমি পাউডার অ্যাপ্লাই করো তাহলে কি হবে, সেই ভেজা জায়গাটার ওপরে পাউডারটা আটকে যাবে এবং সেটা স্পট ক্রিয়েট করতে পারে। তো এই যে ক্রিম প্রোডাক্টগুলো আমি অ্যাপ্লাই করলাম সেটাকে একটু টাইম দাও যাতে এটা একটু সেট হয়ে যায়, ঠিক আছে? স্কিনের মধ্যে একটু বসে যায়, 2-3 মিনিট সময় দাও, তারপরে আমি পাউডার লক করবো, ঠিক আছে? এবার এই সেটিং স্প্রেটা যে আছে এটা আমি আরেকবার অ্যাপ্লাই করে নেব পাউডার সেটিংয়ের আগে। একটা ড্রাই স্পঞ্জ দিয়ে বা ড্রাই বিউটি ব্লেন্ডার দিয়ে এভাবে এটাকে কিন্তু সেট করব। খুব বেশি প্রেসার করবে না, হালকা হালকা করে এভাবে সেট করবে। যদি সময় থাকে তাহলে অবশ্যই কিন্তু এটাকে ন্যাচারালি সেট হতে দিতে পারো। এবার আমি পাউডার সেট করব। দেখো এক্ষেত্রে পাউডার সেট তোমরা লুজ পাউডার দিয়ে করাটা বেটার। লুজ পাউডার দিয়ে পাউডার সেট করলে মেকআপটা লং লাস্টিং হয়, ঠিক আছে? কম্প্যাক্ট পাউডারের থেকে। কম্প্যাক্ট পাউডার দিয়ে জাস্ট টাচ আপ করতে পারো বা পরে একটা ফিনিশিং টাচ দিতে পারো। অয়েলি স্কিনের ক্ষেত্রে লুজ পাউডারের কোয়ান্টিটিটা একটু বেশি নিতে হয়, কিন্তু ড্রাই স্কিনের ক্ষেত্রে কোয়ান্টিটিটা কম। আমি আগে পাফের মধ্যে পাউডারটা নিয়েছি, তারপর আমি হাতের পেছনে একটু কমিয়ে নেব, তারপরে আমি আস্তে আস্তে এইভাবে পাউডারটা সেট করব। চোখের নিচে যদি ধরো ক্রিজ চলে এসছে, চোখের নিচে মানে এতক্ষণে আমি রেখেছি মেকআপটা, ফাউন্ডেশন কনসিলার যা আমি ইউজ করেছি সেটাকে যে আমি রেখেছি, ধরো চোখের নিচে অনেকের লাইন্স থাকে, লাইন্সটা বোঝা যাচ্ছে বা চোখের নিচে কনসিলার জমে গেছে, সেক্ষেত্রে তোমরা আগে এইভাবে ব্লেন্ড করবে, ইমিডিয়েট পরেই এভাবে সেট করবে, ঠিক আছে? যেই তুমি পাউডার সেটটা করে দিলে সেক্ষেত্রে কিন্তু আর সেই ক্রিজের মধ্যে সেই ক্রিজটা আর আসবে না, আর কিন্তু কনসিলার চোখের নিচে জমবে না। তো এইভাবে অল্প অল্প করে পাউডার নিয়ে পাউডার সেট করবে।
সবসময় কিন্তু এইভাবে চেপে চেপে অ্যাপ্লাই করবে, ঠিক আছে? চেপে চেপে অ্যাপ্লাই করবে, ঘষবে না, ড্র্যাগ করবে না, চেপে চেপে পাউডার অ্যাপ্লাই করতে হয়। দেখো খুব সুন্দর ফ্ললেস একটা বেস চলে এসছে। এটা হলো একটা ফ্ললেস মেকআপ বেস। এবার ফার্স্টে আমি আইব্রো আর চোখের মেকআপটা করে নেব। এবার আমি একটা ফিনিশিং টাচ দেব কম্প্যাক্ট পাউডার দিয়ে। আমি এখানে ফেসেস কানাডার কম্প্যাক্ট পাউডার অ্যাপ্লাই করছি। চোখের নিচ থেকে এইভাবে অ্যাপ্লাই করব। পুরো ফেসে অ্যাপ্লাই করে একটা ফিনিশিং টাচ দেব। দেখো ইনস্ট্যান্ট একটা ব্রাইটনেস চলে এসছে। এবার আমি ব্রনজিংটা আগে করে নিই। জাস্ট হালকা করে আমি পাউডার ব্লাশ অ্যাপ্লাই করব। আজকে অ্যাপ্লাই করব মেবলিন সুপার স্টে এই ভাইনাল ইঙ্ক। এই লিপস্টিকটা আমি অ্যাপ্লাই করব। এটা ভীষণ পিগমেন্টেড, খুব সুন্দর একটা লিপস্টিক। কালারটা হচ্ছে 65 সসি। এই লিপস্টিকটা যখনই অ্যাপ্লাই করবে খুব ভালো করে আগে শেক করে নিতে হয়। কেউ যদি এমন একটা কালার চাও যেই কালারটা সব রকম স্কিন টোনে, সব রকম কালারের শাড়ি বা পোশাকের সাথে যায়, এরকম একটা কালার যদি চাও তাহলে তোমরা এই 65 সসি কালারটা ট্রাই করতে পারো। সব রকম স্কিন টোনে কিন্তু খুব ভালো মানাবে। তো আমি অ্যাপ্লাই করছি। এটা নিউড পিঙ্ক টাইপের একটা শেড। খুব সুন্দর একটা কালার।
যেহেতু চোখের মেকআপটা একটু গর্জিয়াস হয়েছে সেই কারণে আমি লিপস্টিকটাকে একটু লাইট রেখেছি। এটা কিন্তু ম্যাট লিপস্টিক না, এটা এরকমই একটু গ্লসি টাইপেরই এফেক্টটা আসবে। এবার এই সেটিং স্প্রেটা আমি লাস্টে আরেকবার অ্যাপ্লাই করে নেব। ডিউইনেসটা তোমরা বুঝতে পারবে। এবার এটাকে আমি কিছু করব না, এভাবেই ছেড়ে দেবো। মেকআপ ফিক্সার অ্যাপ্লাই করার পরে কিন্তু লাস্টে মেকআপ ফিক্সার অ্যাপ্লাই করার পরে কিন্তু কথা বলা যায় না, হ্যাঁ, হাসবে না, কথা বলবে না, নাহলে কিন্তু ক্র্যাকস চলে আসবে, মেকআপে লাইন্স চলে আসতে পারে। তো একদম স্টিল থাকো, একবার ড্রাই হয়ে গেলে তারপরে তোমরা কথা বলতে পারো। সেটিং স্প্রেটা দেখো ড্রাই হয়ে গেছে। ফেসে শাইনটা দেখতে পাচ্ছ তোমরা, মেকআপের শাইনটা, একটা খুব সুন্দর গ্লোয়িং শাইন এসছে। আমি কিন্তু এখনো হাইলাইটার অ্যাপ্লাই করিনি। খুব সুন্দর একটা শাইন প্রোভাইড করে এই সেটিং স্প্রেটা, আমার ভীষণ পছন্দ হয়েছে, খুব ভালো লেগেছে। একটা ড্রাই বিউটি ব্লেন্ডার নিয়েছি, তার মধ্যে আমি নর্মাল একটা সেটিং স্প্রে বা মেকআপ ফিক্সার স্প্রে করব। ঠিক আছে, স্প্রে করে নিয়েছি। এবার আমি হাইলাইটারটা তুলবো। পে অফটা দেখে নেবে, কারণ খুব বেশি পড়ে যেতে পারে। আমি একটু হালকা পিঙ্কিশ শেডের হাইলাইটার অ্যাপ্লাই করছি। এই মেকআপ ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। নতুন নতুন লুকসের পাশাপাশি আমি কিন্তু মেকআপ টেকনিক নিয়ে, প্রোডাক্টস নিয়ে এবং সম্পূর্ণ ডিটেলসে মেকআপ নিয়ে কিন্তু তোমাদের জন্য ভিডিওগুলো বানাই। আশা করি তোমাদের জন্য হেল্পফুল হয়। ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক দিও, শেয়ার করো বন্ধু এবং আত্মীয়দের সাথে, এবং যারা মেকআপ শিখতে চায় তাদের সাথে, এবং অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো। আর ভালো লাগলে কমেন্ট করো, তোমাদের কমেন্ট আমার ভীষণ ভালো লাগে। যারা মেকআপ নিয়ে ক্যারিয়ার করতে চাও, বড় কোনো মেকআপ আর্টিস্টের কাছে বা বড় কোনো মেকআপ ইনস্টিটিউটে তোমরা মেকআপ শিখবে বলে ঠিক করেছো, তারা কিন্তু আগে আমার ভিডিওগুলো ফলো করো, ভিডিওগুলো ভালো করে দেখো, মেকআপটা বোঝো, তোমাদের কাছে অনেক বেশি ইজি হয়ে যাবে তাহলে মেকআপ শেখাটা। কেমন? আরেকটা লাস্ট তোমাদেরকে বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে মেবেলিনের এই লিপস্টিকটা, এটা কিন্তু এরকমই শাইন দেবে, গ্লসি টাইপের থাকবে, অথচ এটা কিন্তু ট্রান্সফার প্রুফ। তাহলে আর কি, দেখা হবে নেক্সট উইক নতুন কোনো টিউটোরিয়াল, নতুন কোনো মেকআপ লুক নিয়ে। খুব ভালো থেকো সবাই, প্র্যাকটিস করো। চলি তাহলে, টাটা।